কিরে লিয়াকত, কি হয়েছে? ইমার্জেন্সি ফোন দিলি যে? বসে, এক কথা আছে তোর সাথে। কিছুক্ষণ আগে তো শাকিল আইছিল বেশভূষ পাল্টায় আমার কাছে। ওর মাল কদ্দূর কি করলাম সেই সম্পর্কে তদারকি করার জন্য আইছিল আমার কাছে। এই লোক তো দেখতেছি মালের জন্য পাগলা হয়ে গেছে। তা কি কি মাল আইতেছে ওর, সেই সম্পর্কে কি কিছু জানাইছে তরে? মোটামুটি 15টা রাশিয়ান রাইফেল, 2 গোলা বারুদ আর 1 বক্স দেশীয় অস্ত্র ঢুকাইতেছে এই চালানে। বুঝলাম না এই ডেন্ডি শাকিলের প্ল্যানটা কি? কিছুই তো বলে না, শুধু বলে অস্ত্রগুলো সঠিকভাবে ইনপুট করে দিতে। কি প্ল্যান করতেছে পরে? কি প্ল্যান সম্পর্কে কোনো কিছু বলছে নাকি? ওর তো হাব ভাব চলাফেরা কোনো কিছুই বুঝতেছি না। হঠাৎ করে কাউকে কিছু না বইলাই দেশে ঢুকলো, আবার দেশে বড় ধরনের অস্ত্রের চালান ঢুকাইতেছে। এ যে কি তুই কি করব আল্লাহই ভালো জানে। আমিও জিজ্ঞাসা করছিলাম, আমারেও তেমন কিছু বলে নাই, শুধু বলল সময় হইলে সব কিছু জানতে পারবি। শামসুর গোষ্ঠী ধ্বংস করে ফালাইব নাকি দেখা যাক সামনে কি করে ডেন্ডি শাকিল। ওর প্ল্যান মতোই চলতে থাকুক। যদি সফল হইতে পারে তাহলে সেটা সব চাইতে আমরাই বেশি লাভবান হব। তা অবশ্য ঠিক বলছস। যদি কোনোভাবে ওই সফল হইতে পারে তাহলে এইখানে সবচাইতে বেশি আমরাই লাভবান হব। তাই ওরে সব দিক দিয়ে আমাদের সাহায্য করে যেতে হবে। বলা তো যায় না, অনেক সময় পচা শামুকেও পা কাটে। যদি শামসু কলে বলে শাকিলের কাছে কোনোভাবে ধরা খাইয়া যায়, এটা আমাদের জন্য সবচাইতে সুবিধাজনক একটা কাজ হইব। অনেক তো চেষ্টা করলাম শামসুরে আটকানোর জন্য, কিন্তু কোনোভাবেই তো শামসুরে আটকাইতে পারতেছি না। দেখি শাকিল চেষ্টা করে যদি সফল হইতে পারে তাহলে তো ভালো। তাই এডিসি মোসাদ্দেকের সাথে পরে আর কথা বলছিলি, চালানটা উনি কিভাবে দেশে ঢুকাইতে চাইতেছে? আগামীকাল রাত 2টায় রংপুর বর্ডার দিয়া সরাসরি বগুড়া হইয়া যমুনা সেতু পার হয়ে মালটা ঢাকায় ঢুকবে। ওনার সাথে আমার বিস্তারিত সব আলোচনায় হয়েছে। এখন শুধু মালটা সঠিকভাবে দেশে ঢুকার সম্পূর্ণ হইলেই তাহলেই কাজটা শেষ। শোন লিয়াকত, যাই করস তাই কর, কোনো সমস্যা নাই। মুরব্বীদের জামিনের কিন্তু প্রবল একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় আমাদের কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িত হওয়া যাইব না। কোনোভাবেই যেন আমাদের নাম সামনে না আসে, তাহলে কিন্তু শামসু এইটাকে অনেক বড় একটা ইস্যু বানাইয়া তখন আবার মুরব্বীদের জামিন আটকাই দিতে পারে। তাই যা করার খুব সাবধানতা অবলম্বন করে তারপর করতে হবে। দেখা গেল ছোট্ট একটা ভুলের জন্য ওনাদের জামিনটা আবার আটকে যেতে পারে। না, সেটা তো অবশ্যই, যাতে করে কোনো রকমের ঝামেলা না হয় সেই জন্যই তো প্রশাসনকে 10 লাখ টাকা খাওয়াইয়া হাতে রাখলাম, এতে করে যাতে আমাদের চালানটা ধরা পড়ার কোনো সম্ভাবনা না থাকে। যদি প্রশাসনের লোক এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এই মাল 100% সঠিকভাবেই দেশে ঢুকবে। এতে কোনো
সন্দেহ নাই আমাদের নাম এখানে আসবে না। হ্যাঁ সেটাই, চলে ক্লিয়ার কর। এখন ইকবাল ভাইয়ের সাথে দেখা করে আসি। জামিনের বিষয়ে ওনারা কি করলো সেই সম্পর্কে একটু তথ্যমত নিয়ে আসি। ইকবাল ভাইয়ের সাথে আলোচনা করার আছে। আমার এক সময় দেখা করতে বলছিল ওঠে, তাইলে ইকবাল ভাইয়ের সাথে আলোচনাটা করে আসি। আচ্ছা ঠিক আছে, তাইলে চল যাওয়া হোক। কি হইল উস্তাদ, এই বেশভূষ পাল্টায়া হঠাৎ করে আপনি আবার কোথায় উধাও হয়ে গেছিলেন? আমারে তো কিছুই জানাই যান নাই। এদিকে আমি চিন্তায় পড়ে গেছি যে ওস্তাদ হঠাৎ করে কোথায় চলে গেল আমারে কিছু না জানাইয়া। আরে বেটা, চিন্তার কি আছে, আমি সব প্রস্তুতি নিয়েই বের হয়েছি। আমারে নিয়া তোদের তো টেনশন করার কোনো দরকার নাই। আমি আমার সেফ সব সময় দিয়েই চলি। প্রশাসনের ক্ষমতা নাই যে আমারে আটকায় রাখে। গেছিলাম একটু ইরফান আর লিয়াকতের সাথে কথা বলার জন্য। চালানটা কখন ঢুকাইবো, কিভাবে ঢুকাইবে সেই সম্পর্কে তথ্য নেওয়ার জন্য গেছিলাম। তা কি বললো ওরা? চালানটা কবে ঢুকতেছে? এমনিতেই কিন্তু উস্তাদ লেন্দি হয়ে যাইতেছে। ঝটপট আমাদেরকে কাজটা সাইরা ফালাইতে হইব। কালা জাহাঙ্গীর ভাই যে কোনো সময় কিন্তু দেশে ঢুকা পড়ব। আইসা যদি দেখে আমরা এইদিকে কোনো কিছুই করি নাই, তখন আবার রাগারাগি করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব চালানটা দেশে ঢুকাইয়া আমাদের কাজটা কইরা ফালাইতে হইব। আর এইভাবে বেশি দিন থাকাটাও রিস্ক। যে কোনো সময় প্রশাসনের নজরে পড়ে যাইতে পারি আমরা। সেই জন্যই তো গেছিলাম ওদের কাছে, কাজটা যাতে খুব তাড়াতাড়ি এবং নিখুঁতভাবে হয়। সমস্যা নাই, আগামীকালকেই হয়তোবা চালানটা দেশে প্রবেশ করবে। চালানটা একবার হাতে পায়া গেলেই আমরা আমাদের কাজ শুরু করে দেব। এদিকে তোদেরকে যে হাত বোমাগুলো বানাইতে বলছিলাম সেইগুলোর কি করলি? কাজ কাম কদ্দুরাই গেছে? হয় সাওয়াল পাওয়াল সব লাগাই দিছি কাজে। ওরা দিন রাত কাজ করে যাইতেছে। এই পর্যন্ত প্রায় 300 হাত বোমা বানানো হয়ে গেছে, আর 150টার মতো বাকি আছে। এইগুলো আগামীকালকে শেষ হয়ে যাইব। সমস্যা নাই, আমরা এইদিকে সম্পূর্ণ প্রস্তুত আছি শামসুর উপর অ্যাটাক করার জন্য। সব রকম প্রস্তুতি প্রায় নেওয়া হয়ে গেছে। শুধু চালানটা হাতে আসলেই আমরা আমাদের ফাইনাল কাজে নেমে যেতে পারবো। তা ওস্তাদ, চালানগুলো আবার প্রশাসনের হাতে কোনোভাবে চলে যাইব না তো? তাহলে কিন্তু আমাদের এই পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাইব। প্রশাসনের হাতে যেন কোনোভাবেই চালানটা না পড়ে সেই দিকে লক্ষ্য রাখেন। না না, প্রশাসনের হাতে পড়ার কোনো রকম কোনো চান্স নাই। সেজন্যই তো আমি দায়িত্বটা হাজি সিদ্দিকের ছেলে আর স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাইকে দিছি। জানি ওরা কাজটা খুব নিখুঁতভাবে করতে পারবে। ওরা প্রশাসনকে টাকা খাওয়িয়েই দেশে চালান ঢুকাইতেছে। এখানে প্রশাসনের হাতে এই মাল পড়ার কোনো রকমের কোনো সম্ভাবনাই নাই। এই অল্প কয়টা মালের জন্যই 10 লক্ষ টাকা দিতে হইতেছে। প্রশাসনের হাতে পড়বে মানে এ নিয়ে কোনো চাপ নিস না, এটা সম্পূর্ণ সেভ আছে। তাইলে তো দেখা যায় সব কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী হইতেছে। এইভাবে এগুলে মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
ইন্ডিয়া থেকে যে মিশন হাতে নিয়ে দেশে ঢুকছি সেটা আমাদের যে কোনোভাবেই সাকসেস কইরা তারপর আবার বিহারে চলে যাইতে হইব। এই মিশন কোনোভাবেই মাঝপথে বন্ধ হইতে দেওয়া যাইব না ওস্তাদ। পাগল হয়েছিস তুই? যে মিশন হাতে নিছি এইটা কোনোভাবে মিস হইতে দিব আমি? আমার অনেক বছরের সাধনা এটা, অনেক বছর তপস্যা কইরা এখন একটা সুযোগ পাইছি শামসুকে ধ্বংস করার জন্য। এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। এবার যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে আর কোনোদিনও আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মিশনটা কমপ্লিট করতে পারবো না। তাই যেভাবে হোক এবারই শামসুকে ধ্বংস করে দেব। আর শামসুকে যদি ধ্বংস করতে পারি তখন এই দেশে আমরাই রাজত্ব করে যাব। আমাদেরকে আটকানোর মতো কেউ থাকবে না। কালা জাহাঙ্গীর বাইকেও তখন পাকিস্তান থেকে দেশে ঢুকাইতে কোনো বাধা থাকবে না। ওস্তাদ চলেন তাহলে ভিতরে। বাইরে থেকে আসলেন আপনি, মনে হয় ক্লান্ত। ভিতরে গিয়া রেস্ট নেন, পরে আবার প্ল্যান সম্পর্কে আলোচনা করবনি। আর বোমাগুলো বানানো ঠিক হয়েছে কিনা সেইগুলো আপনি তো চেক করে দেখলেনও না। চলেন ভিতরে যা মালগুলো চেক করে দেখেন সব কিছু কি ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মোসাদ্দেক সাহেব বসেন। কি অবস্থা মোসাদ্দেক সাহেব? আপনাকে যে দায়িত্বটা দিয়েছিলাম সেটা কি করলেন? এই তো স্যার, আমি আপনার কথা মতোই কাজ করে যাচ্ছি স্যার। আজকে ডিআইজি রফিক স্যারের সাথে আলোচনা করলাম এই বিষয়ে। উনিও রাজি হয়েছে আপনাদেরকে সাহায্য করার জন্য। আমরা প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ সাহায্য করে যাব যাতে করে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করা যায়। আর আপনারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি সেটা যথাযথ রক্ষা করবেন। সেটা আবার বলতে হবে আপনাকে মোসাদ্দেক সাহেব। আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আসতে সাহায্য করেন তাহলে অবশ্যই আমরাও আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা রক্ষা করব। ডিআইজি রফিক সাহেবকে আইজি আর আপনাকে উপকমিশনার হিসাবে রূপান্তরিত করার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই কাজ 100% সম্পূর্ণ করব। মাথা মোটা আইজিকে তো দায়িত্ব দিয়েছিলাম কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করতে পারেন নাই, উল্টো শামসুর জালেই ধরা পড়ে গেছে। আপনারাও সাবধানে কাজ করেন, কোনোভাবে যেন শামসু এই বিষয়ে কোনো কিছু টের না পায় সেই দিকে লক্ষ্য রাখবেন। না না স্যার, আইজি স্যারের মতো আমরা কোনো রকমের কোনো ভুল করব না। আমাদের কাজ 100% নিখুঁত হবে, এতে আপনি নিশ্চিত থাকতে পারেন। জনতা পার্টিকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হয় সেই প্ল্যান আমার করা আছে। আপনারা শুধু আপনাদের কাজ করে যান। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমি আর ডিআইজি স্যার করব। শোনেন মোসাদ্দেক সাহেব, অচিরে আমরা ঢাকা শহর অবরোধ করার প্ল্যান করতেছি। অলরেডি আমরা মোহাম্মদপুরের ওই সাইডটা আমাদের আওতায় এনেছি। ওইখানে হাজী সিদ্দিকের ছেলে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে তুলবে না। আমরা অনায়াসেই ওই দিক দিয়ে ঢাকায় প্রবেশ করতে পারবো। আর গাবতলির এই সাইড যেহেতু আপনার দায়িত্বে আছে, এটা আপনি দেখবেন। এইদিকে যেন আমাদের ছেলেপেলেদেরকে প্রশাসন কোনো রকমের
কোনো হেনস্থা না করে, এই দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমরা চারদিক দিয়েই যদি ঢাকায় প্রবেশ করতে পারি, তাহলে একবার প্রবেশ হয়ে গেলে তখন আর আমাদেরকে সরাতে পারবে না কোপা শামসু। কিন্তু প্রবেশ মুখে কোনো রকমের কোনো বাধা যেন না থাকে। আচ্ছা স্যার, ওইটা নিয়ে আপনার কোনো রকমের কোনো টেনশন করা লাগবে না। গাবতলির এই সারটা সম্পূর্ণ আমি টেকেল দেব। এইখানে আমার প্রশাসন কোনো রকম কোনো প্রতিরোধ গড়ে তুলবে না। আপনাদের ছেলে পেলে গোপনায় এসেই গাবতলি দিয়ে ঢাকা প্রবেশ করতে পারবে। এই সাইটের নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব আমার। জনতা পার্টির ভিতরে বর্তমানে যে গ্রুপিংটা শুরু হয়েছে, এতে করে আমাদের ওদেরকে ক্ষমতাচ্যুত করতে খুব একটা বেগ পোহাইতে হইব না। অলরেডি জনতা পার্টির ভিতরে ভাঙনের সুর শুরু হয়েছে। অচিরেই দেখবে এরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিবে। শুধু আমাদের ওদের তালে তালে একটু তাল মিলালেই হইব। এই জনতা পার্টি আর বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, কারণ ওদের নিজেদের ভিতরেই ঝামেলা ধরে গেছে। শুধু এখন আমাদের বাকি হচ্ছে মোল্লা গ্রুপকে যেভাবে হোক জামিনে বের করে আনা। ওদেরকে জামিনে বের করে আনতে পারলেই বাকি খেলাটা শেষ হয়ে যাবে। আর ঢাকা শহর অবরোধ করলে তখন বিদেশি চাপে এমনিতেই ক্ষমতা ছাড়তে হবে। স্যার, যা করার আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ শামসু কিন্তু দিন দিন আরও ক্ষমতাশালী হয়ে উঠতেছে। কয়েকদিন পর দেখবেন সভাপতিকে সরিয়ে শামসু ওর নিজের অবস্থান জনতা পার্টিতে সর্বোচ্চতে নিয়ে যাবে। অলরেডি ওর বিভিন্ন বিশ্বস্ত লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো শুরু করছে। এভাবে চলতে থাকলে পুরো প্রশাসনের দায়িত্বই শামসুর কাছে চলে যাইব। শুনতেছি শামসুর বাল্যকালের বন্ধু এডিসি সম্রাটকে পুলিশের আইজি পদে বসাইতেছে। প্রেসিডেন্টও এতে সম্মতি দিয়েছে। শামসু সর্বস্তরে ওর লোকজন বসিয়ে শক্তি আগের চাইতেও বেশি বিস্তার করতেছে। তাই আপনাদেরকে চালু করে সব কিছু সমাধান করতে হবে। শামসুকে ওর খেলা খেলতে দাও, সমস্যা নাই। শামসু নিজেই নিজের ফাঁদে পা দিবে। আমরা যেইভাবে প্ল্যানটা সাজাইতেছি, যদি এটা সাকসেস করতে পারি, তাহলে দেখতে পারবে শামসু কোনো কিছুই বোঝার আগেই নিজে থেকেই ধ্বংস হয়ে যাইব। এমন সময় শামসু এমন জায়গায় যায় উপস্থিত হইব যেখান থেকে শামসু আর পিছে উঠতে পারবে না। শামসু সারা জীবন ডনগিরি কইরা বেড়াইছে, রাজনৈতিক প্যাচ ও এত তাড়াতাড়ি বুঝতে পারবে না। আর আমরা সেই ছোটকাল থেকে রাজনীতি করতে করতে আজ এই পর্যায়ে আসলাম। শামসুর মতো সামান্য একজন খেলোয়াড় কি আমাদের প্যাচ ধরতে পারবে নাকি? অচিরেই শামসুর পতন হয়ে যাইব, দেখতে পারবা। স্যার, এখন তাহলে আমি উঠলাম, পরে আবার আপনার সাথে কথা হবে নি। আপনারা তাহলে আপনাদের কাজ এইদিকে গুছাইতে থাকেন, কোনো রকমের কোনো টেনশন করবেন না। প্রশাসনিক সব রকম সাহায্য আপনাদেরকে আমরা দিয়ে যাব। আপনারা শুধু আপনাদের কাজটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যান, তাহলেই হবে। বাকিটা আমরা দেখতেছি। স্যার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে তুমি। আমি সময় মতো তোমাকে কি করতে হইব সেই কমান্ড দিয়ে দেব, আর তুমিও আমার কমান্ড অনুযায়ী কাজ করে গিয়েও। কার সাথে কথা বললেন ইকবাল ভাই? বগুড়া থেকে শফিকের সাথে কথা বললাম। মোল্লা গ্রুপ যে
জামিন পাইতেছে সেটা সকলকেই জানাই দিতে হইব, যাতে কইরা মোল্লা গ্রুপ যেদিন জামিনে মুক্তি পাইব সেদিন যেন লোকজন দিয়ে আমরা সর্বোচ্চ জামায়াত দেখাইতে পারি প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যে ওনাদেরকে গ্রেপ্তার করে ভুল সিদ্ধান্ত নিছে সেটা প্রেসিডেন্টকে বোঝাইতে হইব। তা তো অবশ্যই। প্রেসিডেন্ট যে শামসুর কথায় ওনাদেরকে গ্রেপ্তার কইরা দলের কত বড় ক্ষতি করছে সেটা তো অবশ্যই প্রেসিডেন্টকে বুঝাইতে হইব। ইকবাল ভাই, সত্যি কি এবারে শুনানিতে মোল্লা গ্রুপের জামিনটা হয়ে যাইব? শামসু আবার এইখানে কোনো রকমের কোনো ঝামেলা করব না তো? হয়তো বরাবরই চাইতেছে যে কোনোভাবে যেন মোল্লা গ্রুপ জামিন না পায়, কারণ মোল্লা গ্রুপ জামিন পাইলে সবচাইতে বেশি ক্ষতি শামসুরই হবে। তাই শামসু কিন্তু সবসময়ই চেষ্টা করে যাইব মোল্লা গ্রুপ যাতে কোনোভাবেই জামিন নিয়া বের হইতে না পারে। ওই কিন্তু ঝামেলা করতে পারে ইকবাল ভাই, কথাটা মাথায় রাখেন। না না, এবার আর শামসুর কোনো বেল্লা এইখানে। শামসু যতই চেষ্টা করুক না কেন এবারে শুনানিতে আর মোল্লা গ্রুপের জামিন আটকাইতে পারবো না, কারণ প্রেসিডেন্ট স্বয়ং নিজেই ওনাদের জামিনের বিষয়ে কথা বলবে না। এখানে শামসু কি করবে? দলের প্রায় প্রত্যেকটা সদস্যই মোল্লা গ্রুপের জামিন চাইতেছে। প্রেসিডেন্ট তো আর দলের বাইরে যা কথা বলতে পারবে না। শামসু এবার যতই বাগড়া দেখ না কেন কোনোভাবেই মোল্লা গ্রুপের জামিন এবার আটকাতে পারবে না। আর একবার যদি ওনাদেরকে এবার বের করে নিয়ে আসতে পারি তাহলেই কোপা শামসুর জনতা পার্টি থেকে যেভাবে হোক বিদায় করে দিব। কত বড় সাহস, উইরে আইসা এখন আমাদের উপরই পদ্মানি দেখায়। হয় ইকবাল ভাই, আর বললেন না, একেবারে অতিষ্ঠ হয়ে গেছি এই শামসুর জ্বালায়। ওর জন্য তো ঠিকঠাক মতো কোনো কাজই করতে পারতেছি না। প্রত্যেকটা দপ্তরে যায়া নাক গলায় কে কি করতেছে সব সময় সেইগুলোর তদারকি নিতেই থাকে। এত জবাবদিহি কইরা কি আর কাজ করা যায় নাকি? এমন একটা পাটসাট নিয়ে থাকে যে ওই মনে হয় জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ কইরা তারপর রাজনীতি করতেছে। আমরা মনে হয় রাজনীতির কোনো কিছুই বুঝি না। এতদিন যাবৎ রাজনীতি করে আসতেছি, আর এখন শামসুর কাছে আমাদের নতুন করে সব কিছু আবার শিখতে হইতেছে। এই দুঃখ কই রাখবো বলেন? আর বেশি দিন শামসুর এই দাদাগিরি চলবে না। আর অল্প কয়টা দিন অপেক্ষা করো, তারপরে দেখবে সব কিছু সমাধান হয়ে যাইব। জনতা পার্টিতে আগে আমরা যেভাবে দাপটের সাথে রাজনীতি করে গেছি আবারও ঠিক সেই দিন অচিরেই ফিরিয়ে নিয়ে আসতেছি। এই শামসুর জন্য শুধু তুমি না, সকলেই অতিষ্ঠ হয়ে গেছে। যে করে হোক শামসুকে এবার জনতা পার্টি থেকে সরিয়ে ছাড়ব, তা না হলে একটা সময় দেখা যাইব যে শামসু আমাদের সকলকে মাইনাস কইরা ওই জনতা পার্টি নিজের মতো কইরা কন্ট্রোল করব। আর এই আশা শামসুর কোনোদিনও পূরণ হইতে দেব না, কথাটা মনে রাখো। তোমরা শুধু আমার কমান মতো কাজ করে যাও। হয় ইকবাল ভাই, আমরা সব সময় আপনার সঙ্গেই আছি। এটা নিয়ে আপনার কোনো রকমের কোনো সংশয় থাকতে হইব না। শামসুকে হটানোর জন্য যা যা করণীয় সব কিছুই আমরা সব সময় করার জন্য প্রস্তুত আছি। মোল্লা গ্রুপ মাইনাস হওয়ার পর থেকে তো আমরা সব সময় আপনার কমান্ড অনুযায়ী কাজ করে যাইতেছি। কাজ করতে থাকো, সামনে তোমাদের জন্য ভালো কিছু
অবশ্যই আশা করতেছি তোমাদের জন্য যা যা করণীয় সব কিছুই আমি করব। এখন চলো ওটা হোক। কিরে তোতা, কলেজ কমিটি নিয়ে কিন্তু তেরা আর গোল্লা খুবই ঝামেলা করতেছে। 1 বছরই হইল না কলেজ কমিটি হয়েছে, এর ভিতরেই কমিটি ভাঙ্গে দেওয়ার পরিকল্পনা করতেছে। ওইখানে রিয়াদ আমাদের লোক, কলেজের সভাপতি, পরে সরাইয়া তাকিরে সভাপতির পদ দিতে চাইতেছে। এইগুলো কিন্তু মাইনা নেওয়ার মতো না রে। দুরু চাচা, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আপনার শুধু এই সমস্ত ছোটোখাটো বিষয়ে এত নাক গলান কেন? কলেজ কমিটি নিয়ে কি হয় না হয় ওইটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার আছে? সামান্য এই বিষয় নিয়ে ওরা চাইতেছে যা মন চায় তাই করুক। আমাদের এখন ওদের সাথে মিলা থাকতে হইব। ওদের সাথে কোনো রকমের কোনো ক্যাসাল করা যাইবে এই মুহূর্তে। কলেজ কমিটি ভাঙতে চাইতেছে, ভাঙুক। ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। তুই যে কি বলস না তোতা, দিন দিন তো দেখতেছি তোর বুদ্ধি লোপ পাইতেছে। আরে কলেজ কমিটি যদি আমাদের আন্ডারে থাকে তাহলে কি আর ছেলে পেলের অভাব হইব নাকি? আর রাজনীতি করতে গেলে হ্যাটাম দেখাইতে হইব না। ছেলে পেলে ছাড়া তুই কোনো জায়গায় কোনো মান পাইবি? কলেজ কমিটি যদি আমাদের হাতে থাকে তাহলে যে কোনো সময় 2, 4, 50, 100 পোলায় পান বের করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, যে রিয়াদকে আপনি দায়িত্ব দিচ্ছেন না কলেজের ছেলে পেলেকে, আরও কিছু জোগাড় করে দিব আপনারে। সারাক্ষণ মাল খায় টাল হইয়া পড়ে থাকে, ওই সমস্ত পোলায় পান দিয়া কি আর রাজনীতি চলে নাকি? পরে কি এমনি এমনি কলেজ কমিটি থেকে সরাইতে চাইতেছে? ওর কীর্তিকলাপের জন্যই তো পরে ওইখান থেকে সরাই দিতে চাইতেছে। বুঝতেছেন না আপনি? আপনার যে জায়গায় যে লোকই সেটিং করছেন একটা লোকও ঠিক নাই। সব জায়গায় আপনার নামে শুধু বদনামি ছড়াই যাইতেছে। এইভাবে চলতে থাকলে না শামসুর কানে এক সময় এইসব কথা যায় উঠবো। তখন দেখবেন আপনার নমিনেশন নিয়ে কতটা ঝামেলা হয়। আমি আপনারে যেভাবে চলতে বলি আপনি তো সেইভাবে চলেন না। তোর কথায় চললে না রাজনীতিকে আরও কিছু হইব। এক নমিনেশনের আশায় সব দিক দিয়ে সব কিছু যদি সাইরা দেই তাইলে হইব। দেখা গেল শেষ পর্যন্ত কোনো কারণে নমিনেশন পাইলাম না, তখন কি করবি? তখন তো রাজনীতির কোনো কিছুই থাকবো না। সব জায়গায় ওদের লোক সেট আপ করে রাখতেছে, কোনো একটা কমিটিতেই আমাদের লোক নাই। এবার কলেজ কমিটিটাও নিয়ে যাইতে চাইতেছে, আর তুই বলতেছিস এইগুলো নিয়ে আমি কোনো রকমের কোনো মাথা ব্যথা না করি, তাই না? তো এক সময় দেখতে পারবি যে বগুড়ায় আমাদের রাজনীতির কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না। শামসু যে আমারে নমিনেশন দিব তার কোনো গ্যারান্টি আছে নাকি? ওইদিকে আবার মোল্লা গ্রুপও বের হয়ে আইতেছে, এত সোজা না। মোল্লা গ্রুপ বের হয়ে আসলেই কি আপনি কি মনে করতেছেন এ মোল্লা গ্রুপ আবারও সেই আগের মতো শক্তিশালী হইতে পারবো? ওদের মাজা অলরেডি শামসু ভাঙ্গা দিছে। নতুন করে ওদেরকে আবার দাঁড়াইতে হইলে এর জন্য অনেক কাঠগড় পোলাইতে হইব। যে ক্লেম ওদের নামে দিয়া শামসু জনতা পার্টি থেকে বের করছে, ওরা যতই জামিন নিয়ে বের হয়ে আসুক না কেন, দেখবেন দলের ভিতরে আর সেই আগের মতো গ্রহণযোগ্যতা ওদের কখনোই থাকবে না। ওরা যে পচা পড়ছে এখান থেকে উঠে আসতে অনেক সময় লাগবো। আর শামসুও সেই রকম হেডামেলা লোকই। একবার যেহেতু শামসু জনতা পার্টি থেকে ওদেরকে বের করছে,
আর কোনোদিন ওদেরকে ঢুকতে দিবে না, মনে রাখেন। তুই রাজনীতির এখনো কোনো কিছুই বুঝা ওঠস নাই রে তোতা। এখানে অনেক বড় খেলা চলতেছে। স্বয়ং ইকবাল ভাই আমারে ফোন দিয়া ছেলে পেলে নিয়ে সব রেডি থাকতে বলতেছে, বুঝলি। দলের প্রায় বিভিন্ন নেতাই মোল্লা গ্রুপের সাপোর্টে এখনো আছে। প্রেসিডেন্ট কি এক শামসুরে নিয়া পড়ে থাকবো নাকি? ওনার দল চালাইতে হইলে সকলকে নিয়েই দল পরিচালনা করতে হইব। শামসুর পক্ষে জনতা পার্টিতে তেমন কোনো লোক নাই। সবাই এখন শামসুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। শামসু যেখানে ঢুকবো সেইখানে কি আর অন্য কেউ শান্তিতে রাজনীতি করতে পারবো নাকি? সবাই তো এখন দুর্নীতির সাথে জড়িত, আর শামসু সকলের পিছনে লোক দিতেছে। দেখা যাইবনি ওইটা পরে কি হয়। আগে এত ফাল পাড়া দরকার নাই। শোনেন চাচা, আপনার একটা কথা বইলা দেই, আপনি কিন্তু আগেই এইটা নিয়ে এত মাথা কামায়েন না। সবার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতে হইব। দেখা গেল মোল্লা গ্রুপ নিয়ে ফাল পারবেন, পরে শামসু কিন্তু আপনাকে মোটেও দেখতে পারবো না। তাই আমি বলে কি, আগে এত এটা নিয়ে হইচই করার কোনো দরকার নাই। মোল্লা গ্রুপ আগে জেল থেকে জামিনে বের হোক, তারপর চিন্তা ভাবনা কইরা দেখা যাইবনি কি করা যায়। হুটো করে কোনো সিদ্ধান্ত নিয়া নিজেকে নিজে বিপদে ফেলার মতো কোনো কাজ করেন না। এই আপনার ছোট ভাতিজা হিসাবে কথাটা বইলা গেলাম। সম্রাট আইসস, বসেক। কি অবস্থা রে সম্রাট? তারপর কি করলি? দুইজন রে ধরে নিয়ে আইসস। ওদের কাছ থেকে কি কোনো রকমের কোনো তথ্য বের করতে পারলি নাকি? ওরা কি রিমান্ডে কিছু স্বীকার করছে? না না শামসু, ওরা সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানে না। ওরা আসলেই দোকানের কর্মচারী। রিমান্ডে ওদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ওদের কাছে সেরকম কোনো তথ্য নাই। তবে ওই গ্যারেজের মালিক, ওর কাছে অনেক তথ্য হয়তো বা পাওয়া যাইতে পারে, কারণ ওর সম্পর্কে অনেক উল্টাপাল্টা তথ্য পাইছি আমরা। ওই অনেক অবৈধ চোরাচালানকারীর সাথে জড়িত আছে। ওই গ্যারেজের মালিককে ধরতে পারলেই এই ঘটনার আসল রহস্য হয়তো বা জানা যাইতে পারে শামসু। আগে গ্যারেজের মালিককে আমাদের ধরতে হইব, তাহলে রহস্য খুঁজে বের করা যাইতে পারে। তাইলে তোদের কি হইল? এখনো তোরা বইসা রইলি কেন? দ্রুত ওই গ্যারেজের মালিককে ধরার ব্যবস্থা কর। ওই যেখানে আছে সেইখান থেকেই ওয়ে ধরে নিয়ে আসে। রমজানের উপর হঠাৎ করে কে এরকম হামলা করলো, সেটা হামলাকারীকে খুঁজে বের করতে পারলে আমার মনে হয় অনেক কিছুরই রহস্য আমরা উন্মোচন করতে পারবো। কারণ এই মুহূর্তে আমার জানা মতে কোনো শত্রুই বাহিরে নাই। সবাইকে আমি শেষ করে দিয়েছি। এটা যেহেতু নতুন কোনো শত্রুর আবির্ভাব হয়েছে, তাহলে ওরে খুঁজে পাওয়াটা আমাদের জন্য বিশেষ জরুরি। তাছাড়া ওই দেশের ক্ষতি করে বসতে পারে কে এই লোক, ওরে আগে ধরতে হইব আমাদের। তাড়াতাড়ি গ্যারেজের মালিককে ধর। দোস্ত, ওই অভিযান আমাদের চলমানই আছে। ওদের দুজনের কাছ থেকে তথ্য নিয়া যা জানতে পারলাম, আদাবর বস্তিতে ওর একটা গার্লফ্রেন্ড আছে। সেইখানে মাঝে মাঝে ওই যায়। আমি দুর্জয়কে টিম সহ আদাবর বস্তিতে পাঠাই দিছি। যদি ওইখানে ওরে খুঁজে পায়, তাহলে সরাসরি গ্রেপ্তার করে থানায় নিয়ে চলে আসব। ওরে আগে দেখি গ্রেপ্তার করা যায় কিনা, তারপর ওর কাছ থেকে তথ্য বের করলেই ওই সন্ত্রাসীর
খোঁজ হয়তো বা আমরা পেতে পারি শামসু। তুই এত টেনশন করিস না, যেহেতু কেসটার দায়িত্ব আমি নিছি, এটা রহস্য উদ্ঘাটন করে ছাড়ব। জাতিসংঘের থেকে আসার পর তো এটাই আমার প্রথম কেস। অসম্রাট, যত দ্রুত সম্ভব তুই ওদেরকে ধরার একটা ব্যবস্থা কর। আমার পিছনে অনেক শত্রু অলরেডি লাগিয়ে গেছে সম্রাট। সবাই আমার ক্ষতি করার চেষ্টায় আছে। দলের ভিতরে অনেক সদস্যই চায় আমি যেন জনতা পার্টির সাথে আর বেশি দূর থাকতে না পারি। প্রেসিডেন্টও ইদানিং আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। প্রেসিডেন্টের গর্নিয়ত এখন মোল্লা গ্রুপকে যেভাবে হোক জামিনে বের করে নিয়ে আসবে। সরাসরি প্রেসিডেন্ট কথাটা স্বীকার না করলেও ঘুরায় পেশায়া ইঙ্গিতপূর্ণ কথা বলতেছে, যেটা আসলে বোঝা যাচ্ছে যে এখানে প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন আছে। সেলিম ভাই আর আমার সাথে আজকে এই বিষয় নিয়ে প্রেসিডেন্টের সাথে তর্ক হয়েছে। কি বলিস রে শামসু? প্রেসিডেন্ট হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? উনি তো খুব ভালো করে জানে যে মোল্লা গ্রুপ দেশের জন্য কতটা হুমকি স্বরূপ। ওরা কি কি অপরাধীতে দণ্ডিত হয়েছে সেটা তো প্রেসিডেন্টের খুব ভালো করেই অবগত করা আছে। তারপরও প্রেসিডেন্ট কিভাবে ওদেরকে জামিনে বের করার মতো সিদ্ধান্ত নিতে পারে? প্রেসিডেন্টের কি মাথা গেছে নাকি? হয় ওই রকমেরই ক্ষমতার লোভ প্রেসিডেন্টকে চেপে ধরছে। আমিও প্রেসিডেন্টকে সাপ সাপ বইলা দিয়েছি, যদি মোল্লা গ্রুপ কোনোভাবে জেল থেকে মুক্তি পায় তাহলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর হইব। দরকার পড়ে আমি দেশ এবং জনগণের স্বার্থে প্রেসিডেন্টের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে এক পাও পিছু হটব না। যদি প্রেসিডেন্ট কোনো রকমের কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে সেজন্য প্রেসিডেন্টকে অনেক বড় মূল্য দিতে হইব। আমার নামও শামসু। এত তাড়াতাড়ি আমাকে কেউ হার মানাইতে পারবে না। আমি যেটা বলি সেটা করেই সারি। একবার যেহেতু রাজনীতিতে ঢুকছি, এর সাহস না দেখা পর্যন্ত আমি ছাড়তেছি না। কিভাবে প্রেসিডেন্ট ওদেরকে বের করে সেটাও দেখব। শামসু, আগেই তোর এত মাথা গরম করার কোনো দরকার নাই। দেখ আগে প্রেসিডেন্ট কি করে। আমার মনে হয় হয়তো বা প্রেসিডেন্টকে কেউ উল্টাপাল্টা বুঝাইয়া ওনার মস্তিষ্ক নষ্ট করে ফেলাইছে। তুই প্রেসিডেন্টকে বুঝিয়ে বললে অবশ্যই প্রেসিডেন্ট বুঝবে। প্রেসিডেন্ট সবসময় তোর কথার আলাদা একটা প্রায়োরিটি দিয়ে আসে। তা না হলে প্রেসিডেন্ট তোরে দলের এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাইতো না। ওনারে অনেক বোঝানো হয়েছে, আর বোঝানোর মতো কিছু নাই। সেলিম ভাই শেষ পর্যন্ত রাগ করে উঠা চলে গেছে। এখন উনি যদি ওনার ভালোটা না বুঝতে পারে সেক্ষেত্রে আমাদের এইখানে কোনো কিছুই করার নাই। সম্রাট, যা বলছি যদি প্রেসিডেন্ট সেই মোতাবেক কাজ করে তাহলে ভালো, আর যদি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিতে চায় এর চরম মূল্য ওনাকে দিতে হবে। চল এক সম্রাট, এখন উঠবো।